আমার আমার যে টাকাটাও দিত না, পকেট মানি বলে যে টাকাটা হয় সেটাও দিত না বাড়ি থেকে। প্রথমত বাবা মাকে একটা দারুণ জিনিস উপহার দিয়েছি। নমস্কার, দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। আমি সুপর্ণা, আর আজ আমাদের সাথে রয়েছে সোশ্যাল মিডিয়ার অন্যতম ফুড এবং ট্রাভেল ব্লগার রুবেল মজুমদার। নমস্কার দাদা, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। রুবেল দা অনেক অল্প বয়স থেকেই তার এই জার্নি শুরু করেছে, আর সেই কারণে সে এই জনার একজন অন্যতম ব্লগার। আমরা এবার রুবেল দার কাছ থেকে শুনে নেব তিনি কিভাবে এসব শুরু করেছিলেন এবং বর্তমানে কিভাবে সবটা সামলাচ্ছেন। তাহলে রুবেল দা, কবে থেকে এই সোশ্যাল মিডিয়া জগতে পা রাখলে, কিভাবে শুরু হলো সবটা? সোশ্যাল মিডিয়া জগতে পা রাখা আজ থেকে প্রায় 2021 সাল, সবে সবে লকডাউনটা শেষ হয়েছে। 2021 সালে পা রেখেছি। তখন আমার কাছে যখন ফোন ছিল না, তখন থেকেই আমি এইসব নিয়ে খুব ভাবনা চিন্তা করতাম। ফেসবুক, ইউটিউব, অন্য আরেকজনের ফোন দিয়ে একটা আইডিও খুলেছিলাম। সেই আইডি দিয়ে আমি যখনই টাইম পেতাম তাদের ফোনে লগ ইন করে ছবি ছাড়তাম, ভিডিও ছাড়তাম। তো তখন থেকে আমার একটা টান ছিল সোশ্যাল মিডিয়ার প্রতি। তারপর যখন ফোন পেলাম, ফার্স্ট ভিডিও শুরু করলাম, তখন প্রথম তো অত পেমেন্ট, অত টাকা ছিল না, বাড়ি থেকেও মানতো না এইসব বিষয়গুলো। তখন কাছে পিঠে মন্দির টন্দির এগুলো দর্শন করতাম আর কি, মানুষকে দেখাতাম। এভাবেই স্টার্টিংটা হয়েছিল। ওকে, তোমার পড়াশোনা এবং পরিবারের সম্পর্কে কিছু বলো। পড়াশোনা বলতে গ্র্যাজুয়েশন রিসেন্ট কমপ্লিট হলো, এখন তোমরা যেটা দেখছো সেটা নিয়েই রয়েছি। আর পরিবারে মা বাবা ঠাকুমা, দাদা, জেঠু, জেঠি, আবার জেঠোর ছেলে, সবাই মিলে রয়েছি। আগাগোড়াই কি সোশ্যাল মিডিয়াতে কাজ করার ইচ্ছা ছিল, নাকি অন্য কিছু হওয়ার ইচ্ছা ছিল ছোট থেকে? ছোট থেকে তো অনেক রকম ইচ্ছা থাকে। কেউ ইঞ্জিনিয়ার হবে, আমার বিশেষ করে পুলিশ হওয়ার খুব ইচ্ছা ছিল। তো খাওয়া দাওয়ার পর ভুঁড়ির পেটে আর হচ্ছে না, হাঁটতে পারছি না। তো এখন সোশ্যাল মিডিয়াটাই ইচ্ছা রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ন্যূনতম কি কি জিনিস দরকার? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ন্যূনতম যে জিনিসগুলো দরকার, প্রথমত লজ্জা পেলে চলবে না। নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স রাখতে হবে যে তুমিও পারবে। আজকে জিরো হয়েছো, কয়দিন পর গিয়ে তুমি হিরো হতে পারবে। এবার প্রথম থেকে যদি ভয়ে ভয়ে কাজ করো, মানুষের সঙ্গে কথা বলতে হবে, আর ভালো জিনিস তুলতে হবে, নতুন কিছু দেখাতে হবে, এইসব থাকলেই তুমি সবকিছু করতে পারবে। যারা নতুন ফুড ব্লগিং বা ট্রাভেল ব্লগিং করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আজকের দিনে দাঁড়িয়ে ফুড ব্লগিংটা এমন একটা জায়গায় চলে গেছে, সেই সব থেকে একটু বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করো। একই দোকানদারের পিছনে, একই মানুষের পেছনে ঘুরে ঘুরে কোনো লাভ নেই। সেই একই ঝামেলার কন্টেন্ট, একে ও কাদা ছুটছে, সে তাকে কাদা ছুটছে, এসব না করে নতুন কিছু করার চেষ্টা করো, খাবার দেখাও। এটা হচ্ছে আমাদের কথা। একদম। প্রথম যখন ভিডিও করা শুরু করেছিল, তখন কতটা সাপোর্ট পেয়েছিলে পরিবারের পক্ষ থেকে, আর কি কি বাধার সম্মুখীন হয়েছিল? প্রথম যখন শুরু করেছিলাম তখন তো চ্যানেল একদমই ছোট ছিল। তো আমার প্রায় 500-র কাছে সাবস্ক্রাইবার হয়, তারপর বাড়ির লোক জানতে পারে। তখন খুব বাধা দিয়েছিল যে এইসব করে কিছু হবে না। আমি তো একদম গ্রাম এলাকার থেকে বড় হয়েছি, তো বাবাও মানেনি, দাদাও মানেনি, আর মাও মানেনি। এবার সেই নিয়ে খুব ঝামেলা হয়েছে বাড়িতে, যে পড়াশোনা বাদ দিয়ে এগুলো করা খুব খারাপ, এগুলো করে কিচ্ছু হবে না। তো তাও জেদ ধরে আমি করেছিলাম। এবং কি আমার যে টাকাটাও দিত না, পকেট মানি বলে যে টাকাটা হয় সেটাও দিত না বাড়ি থেকে। যে ওরা জানে যে এই টাকা নিয়ে আমি কোথাও চলে যাবো ভিডিও করতে বা কিছু করতে। এবার তারপরে ক্যাটারিং এর কাজ করে, মাঠে ঘাটে কাজ করে টাকা জমিয়ে তারপর ভিডিও বিভিন্ন জায়গায় গেছি। ব্লগ করতে গিয়ে তো অনেক জায়গায় অনেক রকম খাবারই খেতে হয়, তো কোনো রকম সমস্যা, কোনো রকম শারীরিক সমস্যা হয়নি? হ্যাঁ, শারীরিক সমস্যা হয়েছিল। আজকে এখানে থাকতাম না, এমন একটা সমস্যা হয়েছিল। আমি তো খুব স্ট্রিট ফুড দেখাতে পছন্দ করি। এমনকি কলকাতায় একটা দোকানে ভিডিও করছি, আমার এখনো মনে আছে, এরকম গরমকাল ছিল, খুবই গরমের মধ্যে আমি রাস্তায় দাঁড়িয়ে খাবারটা খাচ্ছি। এবার বিরিয়ানি তো খেতে খেতে কথা বলতে বলতে আমার গলার মধ্যে পুরো আটকে গেছে। এই জায়গাটায় আটকে গিয়ে এমন একটা অবস্থা যে দমটাও আটকে যাচ্ছিল। তারপর চোখে মুখে জল দিয়ে পাশে ডাক্তারের ছিল, ওখান থেকে ঠিকঠাক হয়ে গেছে। তুমি তো বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গেছো, তো এমন কোনো অনুষ্ঠানে গিয়ে কোনো স্মরণীয় মুহূর্ত যেটা তুমি শেয়ার করতে চাও বা কখনো ভুলবে না? হ্যাঁ, ভুলবো না, একটা মুহূর্ত আছে। আমি ফার্স্ট আমার স্টেজে ওঠা, বগুলা একটা পার্ক উদ্বোধনে গেছিলাম। তো আমি নিজেও জানতাম না যে আমাকে স্টেজে তুলে ওরকম হবে। তখন আমার একদমই কম সাবস্ক্রাইবার, এবং ওখানে আরো বড় বড় দাদা ছিল, শুভজিৎ দা থেকে শুরু করে রাজদীপ দা, আরো অনেক বড় বড় ব্লগার ছিল, ইউটিউবার ছিল। তো আমি মাইক ধরছি, আমার হাত কাঁপছে।
এটা একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আর তখন আমি একটা ভাবলাম দ্বিতীয়বার যখন মাইক পাবো সবাইকে মাতাতে হবে, এটাই হচ্ছে কথা। প্রথমবার স্টেজে ওঠা, মাইক হাতে নেওয়া, একটা নার্ভাস তো হ্যাঁ, কাজ করে। খুবই নার্ভাস ছিলাম এবং ওখানে আমি উল্টো পাল্টা অনেক কিছু বলে দিয়েছি, মানে ওটা কোনো মানেই নেই, কথার সাথে কথার লাইনই মিলছে না, এরকম অনেক কথা বলেছি আর কি। এটা হয়, আমরা নার্ভাস হয়ে গেলে এমন কিছু বলে ফেলি যেটা হয়তো পরে রিয়েলাইজ করি আমরা যে না এটা বলা হয়তো উচিত ছিল না। কিন্তু সেটা আমার কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট ছিল প্রথমবার। একদম একদম। আচ্ছা, এখন তো অনেকেই ফুড ব্লগিং করছে এবং নানা জায়গায় যারা ব্লগ করতে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে ক্রেতা এবং বিক্রেতারা খুবই বিবৃত হয়ে উঠছে, উত্তেজিত হয়ে উঠছে বিক্রেতারা। তো এই বিষয়ে কি বলবে? এটা অ্যাকচুয়ালি যারা সো কল ফুড ব্লগার, এখন অনেকেই নতুন, মানে ফোন হাতে থাকলেই ফুড ব্লগার। আমরা যখন থেকে শুরু করেছিলাম ফুড ব্লগিংটা তখন এরকম ছিল না। দোকানে যাও, খাবারের রিভিউ দাও, দোকানটা কোথায়, খাবারের টেস্ট, মানুষের রিভিউ নাও। এখন ফুড ব্লগিংটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এ ওর কাদা ছুটছে, ও কি করলো, এ কি করলো, ওর ঘরে এই, ওর বউ, এইসব নিয়ে এখন ফুড ব্লগার হচ্ছে। আর মানুষকে উত্তপ্ত করছে, মানে দোকানদারদের উত্তপ্ত করছে গিয়ে। মানুষকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার থেকে বেশি আমার যে প্রতিযোগী আছে তাকে কতটা নিচে নামাতে পারলাম সেটাই এখন মানুষের। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। এখন সবার ভিউজ এর একটা ঢুকে গেছে মাথায় যে এটা করলে ভিউজ হবে। এবং কি এরকমও কিছু জিনিস আছে, দোকানে গিয়ে ভালো করে ভিডিও করছে, বাড়িতে এসে সেটা কাটিং টাটিং করে দিয়ে ডাবিং দিয়ে বলছে যে হ্যাঁ গেলাম, এত বাজে ব্যবহার পেলাম, কিন্তু দোকানদারের সাথে খুব ভালোভাবে ব্যবহার করছে। তো সেই কারণে দাঁড়িয়ে আজকে আমি প্রথম ফুড ব্লগিং করতাম, ট্রাভেলটাও পছন্দ করতাম, মানে খাওয়ার ঘোরাটা আমার জীবনে মেন জিনিস ছিল। এখন আস্তে আস্তে যা অবস্থা হয়ে গেছে, ট্রাভেলিং এন্ড ফুড দুটোই দেখাচ্ছি। বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে মাসিক আয় কত হচ্ছে? এটাই তো সব থেকে বড় বিষয়। সোশ্যাল মিডিয়া থেকে আয়ের থেকে বেশি আমাদের প্রমোশনে আয় হচ্ছে বেশি। এখন সোশ্যাল মিডিয়ায় সবার ক্ষেত্রে বলছি, সবাই এটা জানো এখন কেমন কি রেভিনিউ দিচ্ছে। তো সব যদি টোটাল হিসাব করে বলি, আজকে একটা প্রাইমারি স্কুলের যে প্যারা টিচার যেই মাইনেটা পায় সেরকম একটা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কাজ করে এখনো পর্যন্ত নিজের কোন কোন স্বপ্ন পূরণ করেছো? স্বপ্ন প্রচুর পূরণ করে ফেলেছি। প্রথমত বাবা মাকে একটা দারুণ জিনিস উপহার দিয়েছি, তারপর বাবা মার মুখে হাসি ফুটিয়েছি, এটা আমার কাছে সব থেকে বড় স্বপ্ন। যারা প্রথম প্রথম এই জিনিসটা মেনেই নেয়নি তারা আজকে খুব ভালোবাসছে এই জিনিসটা, সবাইকে গর্ব করে গিয়ে বলছে আমার ছেলে এই কাজটা করে। প্রথমে বুঝতে পারেনি, তারপর জিনিসটা বুঝতে পেরেছে, তারপর একটা বাইক কিনেছি, ঘর বাড়ি করছি, এভাবেই চলছে আর কি। আসলে এখনো পর্যন্ত আমাদের বাবা মায়ের মনে হয় যে একটা চাকরি নিয়ে মানে সেটেল হতে পারলে ওটাই কাজ। আদার্স যদি অন্য সাইডে যাই তাহলে হয়তো সেটা নিয়ে সেটেল হতে পারবো না, কিন্তু একটা সময় পর তারাও রিয়েলাইজ করে যে না, তারা ভুল ছিল। মনের মধ্যে জেদ আর ধৈর্যটা থাকলে সবকিছুই সম্ভব হয়। একদম। আমরা চলে এসেছি এপিসোডের একদম শেষের দিকে, এবার কিছু র‍্যাপিড ফায়ার প্রশ্ন উত্তর করে নেব। তো তুমি রেডি তো? একদম একদম। সিনেমা দেখা হয়? হ্যাঁ। প্রিয় অভিনেতা? প্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অভিনেত্রী? অভিনেত্রী তো সবাইকে ভালো লাগে, তার মধ্যে ক্যাটরিনা ক্যারেক্টার ভালো লাগে। ক্রিকেট নাকি ফুটবল? ফুটবল। প্রিয় খেলোয়াড়? মেসি। ওকে। পাহাড় না সমুদ্র? পাহাড়। সমুদ্রে এতবার গেছি আর সমুদ্রে ইচ্ছা করছে না, পাহাড়ে গেলে আলাদাই জিনিস। অ্যাকচুয়ালি পাহাড়টা মাইন্ডটাকে একদম রিল্যাক্স করে দেয়। দারুণ। প্রিয় খাবার কোনটি? প্রিয় খাবার, এখন আমাদের প্রিয় খাবার গরমকাল বলো শীতকাল বলো আমার কাছে ডাল ভাত আর আলু সিদ্ধ। বাংলার কোন ফুড ব্লগারকে তোমার পছন্দ? বাংলার ফুড ব্লগার বলতে আমাদের বাংলার মধ্যে আমাদের কলকাতায় একটা দাদা আছে, লেজি বং যে আছে, বেশ একটা মানে ইউনিক রকমের ভিডিও করে, তার ফুড ব্লগার সব থেকে ভালো লাগে। তোমার মতে বাংলার সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল ফুড ব্লগার কে? কন্ট্রোভার্সিয়াল ফুড ব্লগার বলতে এখন তো কন্ট্রোভার্সি বড় বড় যারা রয়েছে, বড় ছোট তো কিছু হয় না, অভিজ্ঞতার ব্যাপার আর ফলোয়ার্স এর ব্যাপার, তারা কেউ এখন কন্ট্রোভার্সি করছে না। মেন কথা এখন কিছু কিছু নতুন ফুড ব্লগাররা উঠেছে, ওরা ফুড ব্লগার না, ওরা শুধু কন্ট্রোভার্সি করে। আমি বলবো ওদের চ্যানেলের নাম কন্ট্রোভার্সি ফুড ব্লগার লিখলেই ভালো হয়। তো আমি একটা গ্রুপে আছি, ওর মধ্যেও আছে কিছু লোক, তো নাম বলবো না, আমি 10 থেকে 15 জনের কথা বলছি, ছেলে মেলে মিলিয়ে, তো ওরা এইসব করছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, তুমি কাকে তোমার জীবনের আইডিয়াল বা আদর্শ মনে করো? আমার বাবাকে মনে করি। ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছি এবং আমি আমার বাবাকে 1 নম্বরে রাখবো, কারণ আমাদের ফ্যামিলির সবাইকে যেভাবে নিয়ে আগিয়েছে এত পর্যন্ত, সত্যি 1 নম্বরে রাখবো আমি।
অনেক ধন্যবাদ রুবেল দাকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আশা করি রুবেল দা আরো অনেক এগিয়ে যাক আর মানুষের কাছে আরো অনেক করে ভালোবাসা পাক। তো আজকে আমাদের সাথে ছিল সোশ্যাল মিডিয়া খ্যাত ফুড এবং ট্রাভেল ব্লগার রুবেল মজুমদার। আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি, আবার ফিরবো অন্য কোনো এপিসোড নিয়ে। দেখছিলেন গল্পগুজব, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। নমস্কার।